৩০ বছর পর চট্টগ্রাম বিমানবন্দরে পা রাখল চৌধুরী পরিবারের বড় ছেলে সায়ন চৌধুরী ইউভান। তার হাতে একটি কালো ট্রলি ব্যাগ। তার বয়স ৩০ বছর, কিন্তু তার সঙ্গে পরিবারের কখনো সশরীরে দেখা হয়নি। জন্মের ১০ দিন পর তার বাবা তাকে মামা মামির হাতে তুলে দেয়। তখন তারা তাকে নিয়ে আমেরিকায় চলে আসে। আশেপাশে কয়েকজন সিকিউরিটি গার্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তার জন্য। তার পরনে কালো স্লিম ফিট ডিস্টেন্স জিন্স আর হালকা আইনি ট্রেজাচারের লেদার জ্যাকেট, যার ভেতরে সাদা গ্রাফিক টি শার্ট। জ্যাকেটের হাতা একটু গোটানো, তার নিচে দেখা যাচ্ছে ব্যাসলেট আর রিং। এক হাতে কালো বেল্টের দামি ঘড়ি পরা। ইউভানের মুখবয় একেবারে শার্প মিশ্রণ চিবুক, খাড়া নাক আর হালকা চাপদাড়ি। উচ্চতা প্রায় ৬ ফুট। আর তার শরীরের গঠন অ্যাথলেটিক, পেশিবহুল বুক, প্রশস্ত কাঁধ, উজ্জ্বল হলুদ বর্ণ গায়ের রং, গাঢ় নেভি ব্লু চোখের মণি। চুলগুলো ঘাড় পর্যন্ত লম্বা, যা হালকা ওয়েভি আর ব্ল্যাক সুইফট স্টাইলের সেট করা। ইউভানের বাঁ হাত জুড়ে বিউরিং রিভেন আকৃতির ট্যাটু করা। বিদেশে বড় হয়েছে, বিদেশি কালচারে এগুলো করা তার। সে এগোতে থাকে সামনে। এরই মধ্যে দুটি যুবক দ্রুত এগিয়ে এলো ইউভানের দিকে। একজনের নাম আয়ান, যে তারই যমজ ভাই। ইব্রাহিম চৌধুরী তার ছোট চাচার ৩ মেয়ে। বড় মেয়ের নাম সায়রা, আর ছোট দুটো মেয়ে, একজনের নাম আয়ানা চৌধুরী, আরেকজনের নাম রুহি, আরেকজন সাদনান, সারার হবু স্বামী। ইউভানের বাবার নাম আহসান চৌধুরী। আয়ান কাছে এসে ইউভানকে জড়িয়ে ধরল, উত্তেজিত স্বরে বলল, আজকের মতো খুশি আমি আর কখনো হইনি। তোর জন্য বাসায় সবাই অপেক্ষা করছে ভাইয়া। ইউভান মৃদু হাসল, কিন্তু কোনো কথার উত্তর দিল না। সে সবসময় গম্ভীর চুপচাপ থাকে। আয়ান আর তার সম্পর্ক সম্পূর্ণ ব্যতিক্রম। তাছাড়া পরিবারের কারো সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি। ঠিক তখনই সাদনান এগিয়ে এসে ইউভানকে জড়িয়ে ধরে ঠাট্টার সুরে বলল, কেমন আছো শালা বাবু? ইউভান মুস্কি হেসে শান্ত কণ্ঠে উত্তর দিল, এই তো ভালো। আয়ান তখন তাড়া দিয়ে বলল, যাক, অনেক ভালো হয়েছে। চল এখন বাসায় যাই, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু ইউভান হঠাৎ থমকে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি ভার্সিটি যাব। নবীনবরণ উৎসবে আমার অ্যাটেন্ড করতে হবে। এখন আমার পক্ষে বাসায় যাওয়া সম্ভব না। আয়ান ও সাদনান একে অপরের দিকে তাকায়। আয়ানের চোখের চিন্তার ছাপ। সে একটু শান্ত হয়ে বলল, দেখ, আমি বুঝতে পারছি এত বছর পর পরিবেশ আর পরিস্থিতি মানিয়ে নেওয়া সহজ নয়, কিন্তু তুই একটু বোঝার চেষ্টা কর। যা কিছু হয়েছে তুই তো সব জানিস। মামুনি তোর জন্য অপেক্ষা করছে। অন্তত মামুনির কথা ভেবে বাসায় চল, একটিবার তাকে দেখবি প্লিজ। ইউভান চুপ করে রইল, তার চোখে শুধু শূন্যতা। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে জবাব দেয়, আমি জানি মামুনি অপেক্ষা করছে, কিন্তু আমার জন্য ওই বাড়িটা এখনো অচেনা। তুমি না গেলে মামুনি ভীষণ কষ্ট পাবে। কারোর জন্য না হলেও মামুনির জন্য অন্তত বাসায় দেখা করে তারপর তুমি ভার্সিটি যাও। আয়ান কিছু একটা ভেবে বলতে থাকলো, চল, তুই যতক্ষণ থাকতে চাইবি ততক্ষণ থাকবি। পরে তোর ভার্সিটি যাবার ব্যবস্থা করব, কিন্তু আগে চল বাসায়। মামুনিকে তুই খালি একবার দেখে যা। ইভান কিছু বলতে যাবে, তার আগেই আশেপাশে গুঞ্জন শুরু হয়। এতক্ষণে তারা বুঝতেই পারছে না মিডিয়া কিভাবে চলে এলো। ইভান দ্রুত মুখে মাস্ক পরে নেয়, কিন্তু এতেও লাভ হয় না। মেয়েরা একের পর এক গুঞ্জন তুলতে থাকে। ওই তো, ওইটা না রকস্টার ইউভান? একে একে ফ্যানরা অটোগ্রাফের জন্য ভিড় জমাতে শুরু করে। আয়ান, সাদনান কোনো মতে ভিড় ঠেলে সামনে এগোয়। এক মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে শুরু করে। এদিকে উদ্মানতার মাত্রা এতটাই বেড়ে যায় যে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে ইউভানকে ছুঁয়ে দেখার জন্য। ইউভান মুখ শক্ত করে বিরক্ত চোখে তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট পিয়াসের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, ইফ ইউ ইভেন ফাক দিস আপ, তোমার বডি কেউ খুঁজে পাবেন না, এমনকি পুলিশও না।
পিয়াস ভয়ে কাঁপতে থাকে। দ্রুত সিকিউরিটি টিম বাড়িয়ে দেয়। ইভান মুহূর্তে দেরি না করে গাড়ির ভেতরে উঠে বসে। আয়ান সাদনান তার পাশে বসে দরজা লক করে। বাইরে তখনও মিডিয়া আর ফ্যানদের চিৎকার চলছে। তারা একটা অটোগ্রাফের জন্য মরিয়া হয়ে উঠেছে। আয়ান এবার বিরক্ত নিয়ে ইভানের দিকে চেয়ে বলে, তুই কি পাগল হয়েছিস ভাই? তুই নিজে এত বড় সিঙ্গার, তাহলে কিভাবে ভার্সিটির ক্লাস নিবি? ওরা যদি তোকে চিনে ফেলে, চারিদিকে মিডিয়ায় আলোচনা শুরু হয়ে যাবে যে রকস্টার ইভান ভার্সিটির প্রফেসর। ইভান বাঁকা হাসে, এরপর মিনমিনিয়ে বলে ওঠে, কেউ আমাকে চিনবেই না, কেউ জানবে না আমার আসল পরিচয়। এভাবে কতদিন পরিচয় গোপন রাখবি তুই? গান গাওয়া তো তুই ছেড়ে দিবি না, তাহলে দুই জায়গায় কিভাবে ম্যানেজ করবি? এদিকে পাপা তোকে বিজনেস নিয়ে প্রেসার দিবে, তখন কি করবি? ইভান চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কারো জন্য আমি নিজের স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। আমার কাছে সম্পর্ক কোনো মূল্য রাখেনি, আর না রাখবে। আমি আমার মর্জি মতোই চলবো। আয়ান কিছু বলতে গিয়ে থেমে যায় সাদনানের ইশারায়। গাড়িতে বসে ইউভান জানালার বাইরের চারিদিকে চোখ বুলায়। সব কিছু তার অপরিচিত। তার অপরিচিত হওয়ার কারণ আছে। কারণ এই 30 বছর একটি বারও তার বাংলাদেশে আসা পড়েনি। তার পরিবারের সঙ্গে শুধু ফোনেই যোগাযোগ হয়েছে তার। তার জন্মের 5 দিন পরই তার মামুনি প্যারালাইসিস হয়ে যায়, যার কারণে বাধ্য হয়ে এক প্রকার আহসান চৌধুরী তাকে তার মামা মামির হাতে তুলে দেয়। যে বয়সে তার খেলাধুলাতে বেড়ানোর কথা, সে বয়সে সে তার স্বপ্ন পূরণ করার জন্য কঠিন পরিশ্রম করেছে। ছোটবেলা থেকে গানের প্রতি তার অন্যরকম একটি নেশা ছিল, আর এই গানকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে সে। তবে এখানে ভার্সিটিতে জয়েন করার জন্য একটি কারণ আছে। একটি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে অষ্টাদশী কন্যা, তার সম্পূর্ণ মনোযোগ ডায়েরিতে। তার কালো আর লম্বা চুল ঘাসের উপর মৃদু ছড়িয়ে আছে। সে ডায়েরির ভাঁজে শুকনো সূর্যমুখী ফুলগুলো মনোযোগ সহকারে দেখছে। তার গায়ের রং ছিল অতিরিক্ত সাদা। তার পরনে একটি হালকা গোলাপি রঙের লম্বা গাউন। তার চোখের পাপড়িগুলো ঘন এবং টানা, সরু নাক এবং পাতলা ঠোঁট, অতিরিক্ত ফর্সা শরীর একসাথে মিশে ভুবনময়ী থেকে কোনো অংশে কম লাগে না। অষ্টাদশীর সব থেকে বিশেষ বৈশিষ্ট্য হলো তার চোখের সোনালী মণি। তার চোখের মধ্যে যেন সারা পৃথিবীর গল্প লুকিয়ে থাকে। অষ্টাদশীর ধ্যান ভাঙে, চিৎকারের আওয়াজে চমকে উঠে ডায়েরিটা বন্ধ করে সামনের দিকে তাকায়। সামনে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে রুহি। রুহি রেগে বলে ওঠে, তুই আবার তোর সেই প্রেমিক ভূতের দেওয়া সূর্যমুখী ফুলগুলো নিয়ে গবেষণা করছিস? তোর উকিল না হয়ে সায়েন্টিস্ট হওয়া উচিত, আনায়া। আনায়া বিরক্তিতে কপাল কুঁচকে উঠে দাঁড়ায়। তার দীর্ঘ চুলগুলো এতক্ষণ ঘাসের উপরে ছড়িয়েছিল। সে উঠে দাঁড়াতেই চুলের শেষাংশ হাঁটুর নিচে নেমে এলো। কণ্ঠে দৃঢ়তা এনে বলল, তোর কেন বারবার মনে হয় সে ভূত? যদি ভূত হতো তাহলে রাত্রে সূর্যমুখী ফুল দুটোকে এনে রেখে যায় আমার ঘরে। রুহি এবার আরো বিরক্ত নিয়ে বলল, গত 5 বছর ধরে তুই একই কথা শুনিয়ে যাচ্ছিস। আমি বারবার বলেছি এই বিষয়ে বাসায় কথা বল, কিন্তু তুই মোটেও রাজি না। আমার মনে হয় তুই ওই ভূতের প্রেমে পড়েছিস, আলু। আনায়ার মুখ কিছুটা শক্ত হয়ে আসে, তবুও সে শান্ত গলায় বলে, আমার মন এতটাও সস্তা না যে যাকে তাকে দিয়ে দিব। এই অরু কখনো কোনো ছেলের প্রেমে পড়েনি, আর পড়বেও না। আমার যার তার উপর ফিলিংস আসে না, তাই তুই বাজে কথা বলা বন্ধ কর। রুহি এবার কাঁদো কাঁদো ফেস করে বলে, তোর মতো নিরামিষকে প্রেম ভালোবাসা বোঝানো আর গাধাকে ঘোড়া বানানোর মধ্যে কোনো পার্থক্য নাই। যাই হোক, আজকে ভার্সিটিতে নবীনবরণ উৎসব, আর মাত্র আধা ঘন্টা সময় আমাদের হাতে। তুই এখনো রেডি হস নাই, আলুর বাচ্চা। আনায়ার চোখ বড় হয়ে যায়। এবার বুঝতে পারে, তড়িৎ বেগে রুহির হাত ধরে বলে, তুই আগে থেকে বলবি না যে ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে? বলেই রুহির হাত ধরে দৌড়াতে থাকে। রুহি দৌড়াতে দৌড়াতে আনায়ার পেছনে পেছনে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, আমি সেই জন্যই ডাকতে এসেছিলাম।
আনায়া এক দৌড়ে বাড়ির ভেতরে চলে আসলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারো সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় কিছুটা পিছিয়ে যেতে থাকলে রুহি তৎক্ষণাৎ তাকে হাত ধরে সামলে নেয়। সামনের দিকে তাকিয়ে আনায়ার চোখে বিরক্তির ছাপ, কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে, পরনে জিন্স প্যান্ট আর ছোট্ট টপস, যার সঙ্গে আনায়ার কোনো দিনই বনিবনা হয়নি। মেয়েটি আর কেউই নয়, বরং তার মায়ের বোনের মেয়ে তানহা। এরই মধ্যে সাইমা বেগম, আনায়ার মা, রান্নাঘর থেকে হুঙ্কার ছাড়লেন। আস্তে মা, তোরা দুজন পাগলের মতো ছোটাছুটি করছিস কেন? তোরা কি এখনো কলেজের জন্য রেডি হসনি? আমি টেবিলে নাস্তা সাজিয়ে অপেক্ষা করছি, আর তোরা এদিকে ছোটাছুটি করছিস। তোরা কখন বড় হবি বলতো? আনায়া আর রুহি একে অপরের দিকে তাকিয়ে যেন দোষ স্বীকার করে নিল। তখনই তানহা বিরক্ত হয়ে বলে উঠল, ওদের বয়স তো আর কম হয়নি খালামণি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। পড়াশোনার ইচ্ছা যদি না থাকে তবে আর সময় নষ্ট করে লাভ কি? তানহার এই কথা শুনে আনায়ার চোখ শক্ত হয়। সে রাগে গলা চেঁচিয়ে বলল, বিয়ে মনে হয় তোমারই করতে ইচ্ছা হচ্ছে তানহা আপু। নিজের ইচ্ছা প্রকাশ করতে পারছো না, তাই আমাদের কথা বলে চালাচ্ছ। তানহার চোখ রাগে জ্বলতে লাগলো। সে কিছু বলবে, এমন সময় পেছন থেকে আহসান চৌধুরী গম্ভীর গলায় বললেন, মামুনিরা তোমরা উপরে যাও, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, কলেজের জন্য দেরি হচ্ছে। আনায়া আর রুহি এবার সত্যি ভদ্র মেয়ের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, কারণ তারা দুজনেই জানে ইব্রাহিম বা আহসান চৌধুরীর কথা অবাধ্য হওয়ার সাহস তাদের নেই। তবে কিছু দূর যেতেই দুজনে পেছনে ফিরে দেখে বড় বাবা কাছাকাছি আছে কিনা। যখন নিশ্চিত হয় তিনি নেই, তখন দুজনই লাফিয়ে ছুটতে থাকে, একে অপরের সঙ্গে দুষ্টুমি করতে করতে। কেউ এদিকে, কেউ আরেক দিকের রুমে ঢুকে গেল। নিচ থেকে দাঁড়িয়ে এসব সাইমা বেগম দেখে মুচকি হাসে। হঠাৎ কিছু একটা মনে পড়ায় তাড়াতাড়ি নূরজাহান বেগমের রুমের দিকে পা বাড়ায়। ইউভানের আর আয়ানের মা নূরজাহান বেগম, যে আজ কিছু বছর ধরে প্যারালাইসিসড। নূরজাহান বেগম বিছানায় শুয়ে আছে। সাইমা বেগম ধীরে ধীরে বিছানার পাশে বসে বলতে থাকে, ইউভান আসছে ভাবি। কত বছর পরে ছেলেটা কত বড় হয়ে গিয়েছে, কত রাগ অভিমান করেছে আমাদের উপর, তাই না? ওকে কেন বাইরে পাঠিয়ে দিলে ভাই? আয়ানকে পারলে ওকে কি পারতাম না বড় করতে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। আয়ান আর ইউভান যমজ, তবে আয়ানকে জন্ম থেকে সে নিজের হাতেই বড় করেছে। নূরজাহান বেগমের চোখের কোণা থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সাইমা বেগম আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে। আনায়া রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার পরনে পিঙ্ক কালারের একটি কুর্তি, ঘাড়ে সাদা ওড়না ঝুলছে, চুলগুলো এক পাশে বেনি করে রাখা, তবে বেনির শেষ অংশ হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে, কারণ তার চুল ছিল অত্যন্ত লম্বা। আনায়া একবার খাবারের টেবিলের দিকে এগোলো। তার এখন খাবার খাওয়ার মোটেই মুড নেই, তাই চুপি চুপি এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে এলো। গাড়িতে এসে বসতেই রুহি অবাক হয়ে বলল, তুই আবার কোথা থেকে চুরি ডাকাতি করতে আসলি? একটা মিশন কমপ্লিট করে আসছি। কি মিশন? খাবার না খাওয়ার মিশন। এই মেয়ে কোনোদিন ভালো হবে না। আনায়া উচ্চ স্বরে হেসে বলতে থাকে, কাকে কি বলেছিস? তুই তো নিজেই না খেয়ে চলে আসছিস। দুজনেই এক গোয়ালের গরু। গাড়ির সামনে ড্রাইভার সিটে বসা আহসান চৌধুরী হালকা হেসে পেছনে তাকালেন। আনায়া আর রুহি পেছনের সিটে বসে নিজেদের কথায় ব্যস্ত। গাড়ি চলতে শুরু করলো। আনায়া জানালাটা খুলে দিল। ঠান্ডা বাতাস তার মুখে লাগছে। গাড়ি যখনই বড় গেট দিয়ে বের হতে যাচ্ছে, ঠিক তখনই অপর পাশ থেকে আরেকটি গাড়ি ঢুকছে। দুই গাড়ি ক্রসিং হওয়ার মুহূর্তে অরু ফোন টিপছিল। এমন সময় জানালা দিয়ে হাওয়া তার ওড়নাটা উড়ে বেরিয়ে গেল। আনায়া তার টের পেয়ে তৎক্ষণাৎ জানালা দিয়ে মাথা বের করে দেখল, বাড়ির ভেতরে ঢোকা গাড়ির একটি হাত জানালা থেকে বেরিয়ে এসেছে। সেই হাতে তার ওড়নাটা ধরা। আনায়ার দৃষ্টি আটকে গেল সেই হাতের দিকে। খুব ভালোভাবে লক্ষ্য করলো পুরুষালী হাত
মেয়েটির আঙ্গুল থেকে কবজি নিচ পর্যন্ত ট্যাটু করা। আনায়া নাক মুখ কুঁচকে এলো। তার এসব মোটেও পছন্দ না। আনায়া চিৎকার করতে চাইলো, কিন্তু তার আগেই তাদের গাড়ি অনেকটা দূরে চলে গেল। রুহি বিরক্ত হয়ে বলল, একটা ওড়নাও তোর দ্বারা সামলানো হয় না। আনায়া কিছু বলল না, চুপচাপ চুলের বেনি খুলে দুপাশে ছেড়ে দিল। সে জানালার দিকে তাকিয়ে মন খারাপ করে ভাবতে থাকলো। ওটা কে হতে পারে? হাতে ট্যাটু করা, বাসায় কি নতুন কেউ এসেছে? ধুর, আমার ওড়নাটা কোন খারাপ লোকের হাতে গেল কে জানে। আয়ানদের গাড়ি এসে থামলো বিশাল এক ডুপ্লেক্স বাড়ির সামনে। বিশাল আকার সাদা পাথরের দেওয়াল দিয়ে ঘেরা পুরো বাড়ি, যার উপরে একদিকে সোনালী রঙের কারুকাজ করা লোহার নকশা। গাড়ি থামার পর ইউভান ধীর গতিতে গাড়ি থেকে নামলো। তার হাতে ছিল সাদা ওড়নাটা, যা কিছুক্ষণ আগে তার দিকে উড়ে এসেছিল। ইউভান ওড়নাটা হাতে পেঁচিয়ে একবার গভীরভাবে তাকালো, কিন্তু বুঝে উঠতে পারল না কোথা থেকে এসেছে। ইউভান একটু দাঁড়িয়ে পুরো বাড়িটা একবার দেখলো, তারপর ওড়নাটা হাতে শক্ত করে ধরে ধীরে ধীরে বাড়ির দিকে এগোলো। বাড়ির ভেতর প্রবেশ করতেই সাইমা বেগম দৌড়ে এলো। চোখ আটকে গেল ইউভানের দিকে, যেন বহু দিনের অপেক্ষার পর তারা একটি চেনা মুখের দেখা পেল। সাইমা বেগম এক সেকেন্ড দেরি না করে ইউভানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। ইউভান মৃদু হেসে বলল, আমি তো এসেছি ছোট মামুনি, তোমার চোখে পানি দেখতে চাই না। এসব কান্নাকাটির গল্প ক্লোজ করো। সাইমা বেগম চোখ মুছে বলে ওঠে, চল, তোর মামুনি তোর জন্য অপেক্ষা করছে, দেখা করে আসবি। ইভানের মুখবয় বদলে গেল। বুকের ভেতর অজানা ব্যথা বাড়ি দিচ্ছে বারবার। তাও নিজেকে সামলে নূরজাহান বেগমের রুমের দিকে পা বাড়ায়। পেছনে আয়ান আর সাদনানও আসে। ইউভান ধীর পায়ে তার মায়ের পাশে এসে বসলো। সে বরাবরই খুবই শক্ত মনের মানুষ। নূরজাহান বেগম চোখ তুলে তাকালো তার ছেলের দিকে। এর আগে অনেকবার ফোনে দেখেছে, তবে সামনাসামনি 30 বছর পর দেখে মায়ের অনুভূতি জেগে ওঠে তার মধ্যে। চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। ইউভান নূরজাহান বেগমের চোখের পানি মুছে বলে ওঠে, চোখের পানি কেন মামুনি? আমি তো চলে এসেছি। খুশি হওনি বুঝি তুমি? নূরজাহান বেগম মাথা নাড়ায়, মানে সে খুশি হয়েছে। ইউভান ইশারায় বুঝতে পেরে মুস্কি হেসে বলে, তাহলে এখন থেকে কোনো কান্নাকাটি না, সব সময় আমি আমার মামুনিকে হাসি খুশি দেখতে চাই। নূরজাহান বেগম মুস্কি হাসলেন। তার ইচ্ছে হলো অনেক কিছু বলার, কিন্তু কিছুই বলতে পারল না। ইউভান উঠে দাঁড়ায়। আমাকে ভার্সিটির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, আস্তে আস্তে লেট হবে অনেক। এসব কি বলছো বাবা? মাত্রই আসলে আর এখনই বের হয়ে যাবে? কিছু খেয়ে তো নাও। আর তোমার বাবা আর চাচারা বাসায় ফিরুক, তাদের সঙ্গে কথা বলে না হয় যাও। না ছোট মামুনি, এমনি অনেকটা লেট হয়ে গিয়েছে। পাপা আর চাচুর সাথে রাত্রে কথা বলা যাবে। এখন আমার হাতে সময় নাই, বের হলাম। সাইমা আর কথা বাড়ায় না। ইউভান বাসা থেকে বের হতে যাবে, তার আগে পেছন থেকে আয়ান ডেকে ওঠে, আরে ভাই, তুই গলায় এটা কি ঝুলিয়ে রেখেছিস? এটা আবার কোথায় পেলি তুই? ইভান এবার চোখ তুলে তার ঘাড়ের ঝোলানো সাদা ওড়নাটার দিকে তাকায়। সাদনান সেদিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। ইউভান কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তেমন কিছু না, আসার পথে কোথা থেকে যেন উড়ে এসেছে। আয়ান তৎক্ষণাৎ এসব কিছু বাদ দিয়ে শুধালো, আচ্ছা ঠিক আছে, তোর ফিরতে ফিরতে রাত হবে। আনায়া আর রুহি তো ওই ভার্সিটিতেই পড়ে, পারলে ওদের গাড়িতে উঠিয়ে দিস। ইভান ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞাসা করে, বনুকে তো চিনলাম, তবে এই আনায়াটাকে? আর আমি নিজের আসল পরিচয় যাচ্ছে না ভার্সিটিতে, তাই তুই বিকালে এসে ওদের নিয়ে যাস। ছোট চাচুর মেয়ে আনায়া, তোর সাথে এখন অবধি কখনো কথা হয়নি তো, তাই চিনিস না। সমস্যা নেই, পরিচয় করিয়ে দিব, প্যারা নেওয়া লাগবে না, আমি গিয়েই নিয়ে আসবো। ইভান আর কথা বাড়ায় না। এ বাড়ির সবার সাথে তার কথা হলেও দু একজনের সঙ্গে কখনোই কথা হয়নি। তার মধ্যে আনায়া একজন। বাইরে তার জন্য দাঁড়িয়েছিল কালো রঙের মার্সিডিজ বেঞ্চের গাড়ি। সাথে সাথে সে মাস্ক পরে নেয়।
তার অ্যাসিস্ট্যান্ট পিয়াস এসে দরজা খুলে দিতেই ইউভান গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির ক্যাম্পাসে আজ একদম অন্য রকম। ছাত্রছাত্রীরা সবাই রঙিন শাড়ি, ভারী গয়না আর গাঢ় মেকআপে সেজে উঠেছে। তবু এত মানুষের ভিড়ে আনায়া আর রুহি দুজনেই সিম্পল পোশাক পরে এসেছে। আনায়ার কোনো বাড়তি অলংকার নেই, মেকআপ নেই, তবুও তার স্বাভাবিক সৌন্দর্য নজর কাড়া। বিশেষ করে তার চোখের রং এতটাই সোনালী বর্ণের যে দূর থেকে দেখলে মনে হবে লেন্স পরেছে। রুহি পাশে হালকা গোলাপি রঙের ড্রেস পরে আছে। তখনই রুহি ফিসফিস করে বলে ওঠে, দেখলি সবাই আমাদের দিকেই তাকাচ্ছে। সব রূপসীদের ভিড়ে আমরা দুই ভিন গ্রহের প্রাণী। আনায়া এক পাশে তাকিয়ে স্লান হেসে বলে, তাকাবেই তো, সাজগোজ না করেও যদি নজর কাটতে পারি তাহলে সমস্যা কোথায়? আর আমার আনকমন জিনিসই সব থেকে বেশি পছন্দ। হঠাৎ করে ভার্সিটির প্রবেশদ্বারে একে একে 3টা গাড়ি প্রবেশ করে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ক্যাম্পাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সবাই গেটের দিকে বের করতে থাকে। অনেক সিনিয়ররা বলাবলি করছে নবীনবরণ উৎসবের চিফ গেস্ট প্লাস নিউ ইংলিশ প্রফেসর এসেছে। সবাই এমনভাবে বের করছে যেন কোনো সেলিব্রিটি এসেছে। তা দেখে আনায়া একটু ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ায়। কয়েকটা সিনিয়ররা হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে স্বাগতম করার জন্য। তখনই প্রথম গাড়ি থেকে নেমে আসে 2জন সিকিউরিটি গার্ড। তারপর মাঝের গাড়ির দরজা খুলে দেয়। সাথে সাথেই কাঙ্ক্ষিত মানুষ নেমে আসে গাড়ি থেকে। আনায়া ব্যক্তিটিকে দেখে থমকে দাঁড়ায়। আশেপাশে সবাই বলাবলি করছে কি হ্যান্ডসাম আর কি অ্যাটিটিউড। ইউভানের মুখ মাস্ক দ্বারা আবৃত, তাই তাকে কেউ দেখছে না, কিন্তু তার বাইরের অ্যাটিটিউড দেখে সবাই ফিদা। আনায়া ভ্রু কুঁচকে ইউভানের উপর থেকে নিচ অবধি একবার দেখে নিল। ভিড়ের মধ্যে ঠিকঠাক মতো দেখতে পারছে না, তার সাথে কোনো ইন্টারেস্ট নাই দেখার। তাই ওখানে আর না দাঁড়িয়ে পেছনে ফিরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই এক সিনিয়র ভাই ডেকে বলে ওঠে, তুমি প্রথম বর্ষের ছাত্রী না আপু? আনায়া পেছন থেকে ফিরে মাথা নাড়ায়। তৎক্ষণাৎ সিনিয়র ভাইটি তার দিকে এগিয়ে এসে হাসি মুখে বলে, তাহলে ভালোই হলো, একটু উপকার করে দাও আপু। ইভান স্যারকে এই ফুলের তোড়াটা তুমি গিয়ে দিয়ে আসো, আমার অনেক কাজ অনুযায়ী দেখতে হবে। বলেই গোলাপ ফুলের তোড়াটা আনায়ার হাতে দিয়ে চলে যায়। আনায়া শুধু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তবে এতটুকু বুঝতে পারছে নতুন ইংলিশ প্রফেসরের নাম ইউভান। এখন কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফুলের তোড়াটা আনায়ার হাতে থাকায় বাকি স্যারেরা তাকে এগিয়ে যেতে বলে। সে কোনো উপায় না পেয়ে ইউভানের দিকে এগোতে থাকে, তার মাথা নিচু করা। ইউভান একবার চোখ তুলে তাকায় আনায়ার পানে, তৎক্ষণাৎ চোখ সরায় সঙ্গে সঙ্গে। আনায়া ইউভানের দিকে না তাকিয়ে ফুলের তোড়াটা তার সামনে এগিয়ে ধরে, কিন্তু ঠিক তখনই ইউভান সামনের দিকে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নিতে গিয়েও থেমে যায়। পাশে দাঁড়ানো তার অ্যাসিস্ট্যান্ট পিয়াসকে ইশারা দিয়ে ফুলটা নিতে বলে। পিয়াস আদেশ পেয়ে মুহূর্তে দেরি না করে আনায়ার হাত থেকে ফুলের তোড়াটা নেয়। সাথে সাথে আনায়া চোখ তুলে তাকায় সামনে থাকা ব্যক্তির পানে। তার চোখ মুখ শক্ত হয়ে যায়। এভাবে তাকে অপমান করার মানে কি? কিন্তু সেই মুহূর্তে আনায়ার দৃষ্টি শীতল হয়ে আসে সামনে থাকা পুরুষকে দেখে। একেবারে সামনাসামনি ইউভানকে দেখে তার বুকের ভেতরটা শীতল হয়ে আসে। আনায়ার দৃষ্টি আটকে ইউভানের চোখের দিকে। গ্রিন ব্লু মণির রং। আনায়ার দৃষ্টি সরে না সেই চোখের দিক থেকে, আর ওই পুরুষালীর চোখ ঠিক তার চোখের দিকে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকতে পারে না আনায়া, তার রক্ত উথাল পাথাল করছে। এই প্রথম কোনো পুরুষ তার হৃদস্পন্দন নাড়িয়ে দিল। আনায়া কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছা হচ্ছিল তার হাত থেকে ফুল না নেওয়ার কারণে, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না এখন। ইউভান নির্ভীক ভঙ্গিতে আনায়ার পাশ কাটিয়ে চলে যায়। আর বেচারা আনায়া এখনো রোবটের মতো হা হয়ে দাঁড়িয়ে আছে। তখনই রুহি এসে আনায়াকে খোঁচা মেরে বলে, আরে ইউভান স্যারকে তুই জানিস আনায়া?
আনায়া একরাশ বিরক্তি নিয়ে রুহির দিকে তাকায়। এমনিতেও ইভান ঘোড়ার ছাতার জন্য তার কলিজা বুক ফুসফুস কেমন কেমন করছে, আর লোকটার নাম বারবার তার সামনে নিচ্ছে এই মেয়ে। আনায়া রুহির কোনো কথা না শুনে হনহনিয়ে হাঁটা দিল। রুহি কথা বলতে গিয়েও গিলে ফেলল। কিছু বলতে না পেরে সেও আনায়ার পিছন পিছন হাঁটা শুরু করে। একটি গাছের ছাউনিতে পিয়াস বসে তার রক্তাক্ত হাতে পানি ঢালছে, এবং যেই হাত দিয়ে পানি ঢালছে সেই হাতেও রক্তাক্ত। দুই হাতে অজস্র রক্ত গড়িয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে ছুরি দিয়ে হাতের ওপর কেউ নির্মমভাবে আঘাত করেছে। এই পথ দিয়ে রুহি যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ আটকায় পিয়াসের দিকে। পিয়াসের রক্তাক্ত হাত দেখে রুহি তাড়াতাড়ি তার দিকে ছুটে আসে। আরে ভাইয়া, আপনার হাতে এত রক্ত কেন? কি হয়েছে? অনেক রক্ত, কিভাবে কাটলো আপনার হাত? সঙ্গে সঙ্গে পিয়াস উঠে দাঁড়ায়। কোনো কথার উত্তর না দিয়ে হনহনিয়ে সেখান থেকে চলে যায়। রুহি এক হাতে মাথা চুলকায়। কি হলো কিছুই বুঝতে পারে না। আজব লোক তো, মাথায় নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। মনে মনে আওড়াতে থাকে রুহি। অডিটোরিয়ামের বিশাল মঞ্চের সামনে উজ্জ্বল আলোর ঝলকানি। মাইক্রোফোনে এক একজন সিনিয়র বক্তব্য দিচ্ছে, কিন্তু আনায়া এসব থেকে দূরে অন্য জগতে আছে। সে পুরো ভার্সিটি কয়েকবার চক্কর লাগিয়েছে রুহির জন্য। মেয়েটা গেল কোথায়? তারা এখন বাসায় ফিরবে, অথচ রুহিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে দোতলা বিল্ডিংয়ের পাশ দিয়ে যেতে গিয়েও একটা চিন্তা মাথায় এলো। রুহি কি উপরের ক্লাসগুলোর কোনো একটাতে বসে আছে? একটা পুরনো ভবনের করিডোর ধরে সে এগিয়ে এলো। ভবনের ভেতরটা তুলনামূলক ফাঁকা, নিস্তব্ধ। ক্লাসরুমগুলোতে কেউ নেই। হঠাৎ পুরো ক্যাম্পাস এক মুহূর্তের জন্য কেঁপে উঠে। লোডশেডিং, সব আলো নিভে যায়, সম্পূর্ণ অন্ধকার নেমে এলো। আনায়া দু চোখ সঙ্গে সঙ্গে খিচে বন্ধ করে। কথায় ফেঁসে গেল সে। একটা পাখি কলিও নাই এখানে। চারপাশ নিস্তব্ধ অন্ধকার। আনায়া বরাবরই অন্ধকার খুব ভয় পায়। সে এবার হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। এক পা এগোনোর সাহস পাচ্ছে না। এখন আর সহ্য করতে না পেরে হাউমাউ করে কান্না করে দেয়। সে কিভাবে বের হবে এখন? ঠিক তখনই অন্ধকারে কেউ মুখ দিয়ে সুর তোলে। এর ভয়ঙ্কর সুরে আনায়া হিমশীতল হয়ে যায়। গানের সুরটা এতটাই ভয়ঙ্কর যে আনায়া কান্না ভুলে যায়। ঠিক তখনই আনায়ার কাঁধে কারো শীতল স্পর্শ অনুভব করে। সঙ্গে সঙ্গে আতঙ্ক নিয়ে উঠে দাঁড়ায়। কে এখানে? কিন্তু কোনো কথার আওয়াজ আসে না অপর পাশ থেকে। এতে আনায়া আরও বেশি ভয়ে আড়ষ্ট হয়। বুকের ভেতর ধুকভুকানি বাড়তে লাগলো। এক মুহূর্ত পরেই পেছন থেকে কেউ শক্ত হাতে তার কবজি ধরে ফেলে। সেই স্পর্শ এতটা দৃঢ় ছিল যে শরীর অনিচ্ছা সত্ত্বেও শিউরে ওঠে। ব্যক্তিটি ধীরে ধীরে তার পেছনে গা ঘেঁষে দাঁড়ায়। আনায়ার নিঃশ্বাস আটকে আসে। কে আপনি? ছেড়ে দিন আমাকে। তখনই পেছনে থাকা ব্যক্তিটি পাশ থেকে ফিসফিসানির আওয়াজ শোনা যায়। হুশ, ডোন্ট মুভ। আনায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পুরুষালী কণ্ঠস্বর বুঝি এতটা গাঢ় হয়? আনায়ার ধুকভুকানি বেড়ে যায় এত গাঢ় কণ্ঠস্বর শুনে। সে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ব্যক্তিটি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তাকে নিয়ে সামনে এগুলো। আনায়া চোখ বন্ধ করে ধীরে এগোতে থাকে। অতিরিক্ত ভয়ে কেঁদে ফেলে, বলে, আমি ভয় পাচ্ছি। তখনই সেই অন্ধকারের মধ্যে গাঢ় পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। আমি আছি তো। আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না আনায়া। ঢলে পড়ল পেছনের দিকে। দুটি শক্ত হাত অন্ধকারে তার কোমর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। মুহূর্তেই কেঁপে উঠে সে। তার শরীরে এখন পুরুষালী হাতের ঠান্ডা স্পর্শ। এভাবে কাঁপছেন কেন ম্যাডাম? ঠান্ডা কণ্ঠে ব্যক্তিটি বলে ওঠে। সঙ্গে সঙ্গে অষ্টাদশী ঘায়েল হয়ে পড়ে এক পুরুষের কণ্ঠের আওয়াজে। অপরিচিত পুরুষের শরীর থেকে এক
সুবাস ভেসে এলো তার নাকে। ম্যান্ডারিন ফলের ঘ্রাণ, একটু হালকা মিষ্টি ও সতেজ। গায়ের লোম দাঁড়িয়ে গেল মুহূর্তেই। ব্যক্তিটি ধীরে ধীরে তাকে বাইরে নিয়ে যাচ্ছে। আনায়া অনুভব করছে যতই চেষ্টা করুক এই মুহূর্তে তার শরীর পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। সিঁড়ির কাছাকাছি আসতেই সামনে কিছুটা স্লান হলুদ আলো দেখা গেল। করিডোরের এক কোণে একটা পুরনো টিউবলাইট টিমটিম করে জ্বলছিল। আনায়ার চোখ জলজল হয়ে ওঠে, কিন্তু ধীরে ধীরে তার শরীর থেকে সে স্পর্শটা গায়েব হতে থাকে। সে অবাক হয়ে লোকটার দিকে ঘুরতে গিয়েই পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। পুরো করিডোর ফাঁকা, আশেপাশে কোনো মানুষের ছায়াও নেই। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই মাত্র তো সে এখানে ছিল। এটা কি আনায়ার ভ্রম? তাহলে সে আরেকবার চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। কিন্তু তার নাকে এখনো ম্যান্ডারির ফলের মিষ্টি ঘ্রাণ লেগে আছে। আনায়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, তাড়াতাড়ি নিচে নেমে আসে। তখনই তাকে খুঁজতে খুঁজতে রুহিও সামনে এসে পড়ল। রুহি আনায়াকে এভাবে বিচলিত দেখে প্রশ্ন করে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা। ধন্যবাদ।